কংগ্রেস থেকে যারা বিজেপিতে এসেছেন তারাই এখন বড় বড় কথা বলছেন। অতীতেও এই জিনিস হয়েছে, পরে পায়ে ধরে ক্ষমা চেয়ে নিয়েছেন বহু নেতা, ফের বোমা ফাটালেন दिलीप घोष। तो मुख्यमंत्री को चिट्ठी लिखे हो, नाम क्या होगा ममता बनर्जी कभी सोचते नहीं है। यहाँ देखिए मेट्रो स्टेशन का नाम जो दिया गया है वो स्टेशन कहाँ है किसी को पता नहीं है। आप यादवपुर जाएंगे या तो आप यहाँ जाएंगे किसी और जगह में, वर्तमान ऑफिस के सामने कहीं और जाएंगे तो आप स्टेशन देख के समझ ही नहीं पाएंगे, बाहर का आदमी कैसे जाएगा। कुछ भी नाम दे देते हैं ममता बनर्जी है, उसमें भगवान का कोई फर्क नहीं पड़ता है। हाँ, उड़ीसा का लोग चिट्ठी लिखे उनको, उन्होंने स्लोगन दे दिया जय बांग्ला, तो बांग्लादेश के लोगों ने उनका विरोध किया कि जय बांग्ला बांग्लादेश का नारा है और हम लोग इस नारा को लेकर के देश को अलग स्वतंत्र बनाया है। गलत किया है तो गलत काम ही वो करते हैं। ममता बनर्जी मिसयूज कर रही है बंगालियों को, जहाँ की वो भूल वार्ता दे रही है कि वो जगन्नाथ धाम है, वहाँ पर जाइए, आपको पूरी तक जाने की जरूरत नहीं है, दीघा में ही जगन्नाथ धाम है। तो क्या बोलेंगे? नहीं देखिए, इसमें लोगों को कोई फर्क नहीं पड़ता। अपने घर में भगवान शिव का लोग पूजो करते हैं, अपने बस्ती में शिव मंदिर में लोग पानी डालते हैं और काशी विश्वनाथ भी जाते हैं। लोगों की इच्छा रहती है एक बार जगन्नाथ धाम पुरी में जाकर भगवान का दर्शन करें, एक बार काशी विश्वनाथ में भगवान का दर्शन करें, उसमें कोई फर्क नहीं पड़ेगा। हाँ, ये टूरिज्म सेंटर हो गया, क्योंकि जो दीघा जाएंगे टूरिस्ट के नाते वो एक चक्कर जरूर लगाएंगे वहाँ, ठीक है, उसमें कोई फर्क पड़ने वाला नहीं है। डिप्टी चीफ मिनिस्टर केवी सिंह जिन्होंने भी कहा है कि मोहन चरण मांझी जो है वो डेवलपमेंट कर रहे हैं, पर ये जो जगन्नाथ मंदिर को लेकर बार बार जो इशू उठी है ये भी ठीक नहीं है। ममता नहीं, वहाँ की सरकार की क्या रोल है? उड़ीसा सरकार अपना वहाँ के लोगों को सेवा कर रहा है। वहाँ की जो जनता, जो जगन्नाथ भक्त है, उनको अगर मन में कोई दुख है इसको लेके वो बोलना चाहिए। ये जनभावना की बात है, सामान्य जनता की भक्ति श्रद्धा की बात है, उसमें अगर चोट लगता है उनको उसका प्रतिवाद करना चाहिए ना। অফিসিয়াল কোনো কর্মসূচি নাই আমার। আমি মিডিয়া করছি, যেগুলো পলিটিক্যাল প্রোগ্রাম নয় এরকম প্রোগ্রামে যাচ্ছি। কালকেও সারাদিন বাইরে বাইরেই ছিলাম, তো দেখা সাক্ষাৎ যেন আপাতত আমার কোনো এরকম পলিটিক্যাল কর্মসূচি নাই, থাকে না মাঝে মধ্যে, রেস্টও দরকার আছে কিনা। না, অনেকে বলছে নাকি ওটা নেই, ওটা ইন্টেনশনালি নাকি নেই। না, নেই তো। আমি তো 5 দিন ঘুরে আসি রেস্ট নিয়ে, 1-2 দিন বাড়িতে। আপনাদের সঙ্গে কথা বলতে হবে কিনা, সকাল থেকে মিডিয়া ও তাদের সময় দেওয়া দরকার আছে। বহু লোক দেখা করার জন্য আসেন আমার বাড়িতে, তাদের সময় দিতে হয়, সেটা তার কর্মসূচির মধ্যে থাকে না। তার মানে ওইটা নিয়ে আপনি খুব একটা ভাবিত নন? না, আমি কোনোদিনই ভাবিতেছিলাম, আমি 3 বছর ধরে কোন পলিটিক্যাল কর্মসূচিতে থাকি। আমি আমার কর্মসূচি তৈরি করি, সামাজিক প্রোগ্রামে যাই, ধার্মিক প্রোগ্রামে যাই, তো সব কর্মসূচি থাকবে, এরকম পাবলিক প্রোগ্রামেরই খালি কর্মসূচি থাকে, বাকি কিছু থাকে। সৌমিত্র খাঁ বললেন ক্লোজ চ্যাপ্টার, নতুন করে আবার অশোক দিনদা অনেক কিছু আপনার বিরুদ্ধে বলতে শুরু করলেন। ওদিকে এক একজন নেতাকে ওরা অ্যাপয়েন্ট করছে আপনার বিরুদ্ধে। আর দেখে রাখুন কি হচ্ছে। এর আগেও বলেছে, আবার পায়ে হাত দিয়ে ক্ষমাও চেয়েছে। সেই জন্য যারা হঠাৎ বিজেপি তারা অনেক কিছুই বলবে, আর সবার উত্তর দেওয়ারও কোনো দরকার নেই। আচ্ছা, বড়বাজারে তো মুখ্যমন্ত্রী বলে গেছিলেন পরশুদিন ভিজিট করে যে সব কটাই এমন বিপজ্জনক অবস্থায় আছে যে বউবাজারের মেট্রো বিপর্যয়ের পরে যেরকম হোটেলে শিফট করে থরো রিপেয়ার হয়েছিল বা রিকনস্ট্রাকশন, ওরকম করতে হবে। কিন্তু আমরা নিজেরাও কালকে বড়বাজারে গিয়ে রিয়েলিটি চেক করেছি, বড়বাজারের অবস্থা খুব খারাপ, মানুষ প্রাণ হাতে করেই বড়বাজারে আছে। বড়বাজারটা বড় ব্যবসা হয় সবার চোখে পড়ে। বেহালা বাজার যখন পুড়েছিল, ঠাকুরপুকুর, যে কটা বাজার পুড়েছে এবং যে পুরনো বাজার আছে 20, 30, 40, 50 বছরে, গিয়ে দেখে আসুন, কোনো পার্থক্য নেই। কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা নেই, কোনো অনুমতি নেই, কোনো দেখাশোনা হয় না। প্লাস্টিক কাপড় চোপড়ের ঢের থাকে, সেখানে বিড়ি খাচ্ছে, সেখানে ঘুমুচ্ছে, ছোট্ট একটা ঘটনা, এবং তার ঝুলছে হাজার হাজার, যেটা শর্ট সার্কিট হয়ে যে কোনো সময় ঘটনা ঘটতে পারে, তাই হচ্ছেও, আর তদন্তও হয় না। মমতা ব্যানার্জি সব জায়গায় গিয়ে একটা কথা বলে দিয়ে আসেন, যা মুখে আসে এই করে দেবো তাই করবো, কোনোদিন পেছনে তাকান না, কোনোদিন করেনও না, তাহলে এরকম দুর্ঘটনা হতো না। না, আপনি যে বলছেন উনি চলে আসেন বলে, কিন্তু উনি তো সেই দিনকে ওখান থেকে বেরিয়ে ফটফট করে পার্ক স্ট্রিটে 3খানা লোকেশন সারপ্রাইজ ভিজিট করে গেলেন, হঠাৎ করে গেলেন সেখানে গ্যাস সিলিন্ডার বেরিয়ে এলো, অনেক কিছু। মুখ্যমন্ত্রীর কি এটা কাজ নাকি বাজারে বাজারে সার্ভে করা? তার মন্ত্রী, ডিপার্টমেন্টের অফিসার, পুলিশের লোক, ফায়ার ব্রিগেডের লোক কেন দেখে না? উনি খালি মাইলে নিতে যান গিয়ে সব জায়গায়। আমি করছি, আপনি মনে করুন যেদিন মুখ্যমন্ত্রী হয়েছিলেন উনি 1 মাসের মধ্যে সমস্ত হসপিটাল ঘুরে ফেলেছিলেন। হসপিটাল দালাল রাজ, ওষুধ বিক্রি, আরজি করার মতো ঘটনা কি বন্ধ হয়েছে? হচ্ছে তো। উনি পলিটিক্যালি গিমিক করেন, দেখিয়ে দিলেন আমি বিরাট কিছু, আর আপনারা ওটা নিয়ে ব্যস্ত থাকেন। এই বলেছেন মুখ্যমন্ত্রী, এই গেছেন, ছবি দেখান, পরিবর্তন কি হয়েছে?
আমি বলছি 15 বছর হয়ে গেল। বলুন তো সেদিন আর আজকের মধ্যে এই যে প্রাথমিক পরিষেবাগুলোর কি পরিবর্তন হয়েছে? কোনো পরিবর্তন নেই, আর হবেও না। উনি চান না পরিবর্তন, উনি রাজনীতি করতে চান, আমরা তারই বিরোধিতা করি। দাদা, আপনার দীঘা দর্শন, মুখোমুখি সংঘাতে দুই বিধায়ক। অশোক দিন্দা বলছেন দলকে ডোবাতেই মমতার সঙ্গে সাক্ষাৎ আপনার, আর সুশান্ত বলছেন সাক্ষাতে দোষ কোথায়? দেখুন, সবার বলার অধিকার আছে, এ পক্ষে বলে আমি কারো সমর্থন চাই না। আমি নিজের প্রিন্সিপাল অনুযায়ী কাজ করি। আপনারা জানেন, আগেও আপনারা তর্ক করতেন, বিরোধীরা আমার বিরোধিতা করতো, বুদ্ধিজীবীরা বলতো, ওখানে এখন বলে না। আমি দিল্লিতে যখন হাজার হাজার লোককে নিয়ে জয়েন করানো হয়েছিল না, কি হেলিকপ্টারে কি বিমানে, আমাকে ডাকা হতো আসুন জয়েন করার। আমি বলেছিলাম আমি বাংলায় রাজনীতি করি, এখানে পাঠান, এখানে জয়েন করেন, এরাই রাজনীতি করবো, তাহলে আমি ভরসা করি না। আমি কোনোদিন যাইনি। দিল্লির লোক বলতে পারে যে কথা শোনে না, কিন্তু ওটা আমার কাজ না, আমি জানি আমার কি কাজ আছে। আমি কারো বাড়ির সামনে কোনো হাত জোর করে দাঁড়াইনি, দিল্লি গিয়ে কোনোদিন কাউকে পরিক্রমা করিনি, কারো অ্যাপয়েন্টমেন্ট চাইনি, কিন্তু পার্টি দাঁড় করিয়েছি। তার জন্য যারা আজকে বড় বড় কথা বলছেন বিভিন্ন পার্টি থেকে এসেছেন, যেন কে কি বললো, দিলীপ ঘোষের প্রিন্সিপাল পরিষ্কার আছে। আমি বললাম যে আমি যে সৌজন্য দেখিয়েছি মমতা ব্যানার্জির আহ্বানে গিয়ে, উনি তো দেখাতে পারেননি সেটা। উনি যদি রাম মন্দিরে যেতেন, সৌজন্য দেখাতেন, আর যেটা মন্দির করতে হলো ওনাকে, আজকে রামনবমীর মিছিল করতে হচ্ছে টিএমসিতে, সেই তো করতে হলো। কেন জাননি উনি? উনি সৌজন্য দেখাননি, দিলীপ ঘোষ সৌজন্য দেখিয়ে। দাদা একটা শেষ প্রশ্ন। দেখুন, এত ডিটেলস যাওয়ার দরকার নেই। এই যতগুলো ইসলামিক টেরোরিজম অর্গানাইজেশন যাদেরকে পুষে রেখেছে পাকিস্তান, দেখেছেন সবচেয়ে বড় টেরোরিস্টকে কিরম পুলিশ আর্মি গার্ড দিয়ে সেফ জায়গায় নিয়ে যাচ্ছে, টিভিতে আমরা দেখলাম আপনাদের চ্যানেলে, বাঁচাবার চেষ্টা করুন। জানে যে কার মাথায় কখনো বোমা পড়বে ঠিক নাই, বোমা না মেরেই কত লোককে মেরে দিয়েছে। তো সেই জন্য এ সবাই একটা সূত্রে বাঁধা। পাকিস্তান হচ্ছে ওদের বাপের বাড়ি, টাকা আগে আমেরিকা দিত, পরে অন্য কাজের টাকা দিয়ে সেগুলো খরচা করছে এদের পেছনে। এরা ভেতরে ভেতরে সব এক আছে। দুনিয়াতে ইসলামিক টেরোরিজম শুরু হয়েছে, সেগুলো এক সুতোই বাঁধা, বিভিন্ন নাম। একটা অর্গানাইজেশনকে ব্যান করে অন্য অর্গানাইজেশন দিয়ে সেই লোকেরা কাজ শুরু করে দেয়। তো সেই জন্য এটা নতুন কিছু নয়, এক জায়গায় মিলিত হয়ে কাজ করেছে ওরা। এমনকি এখানে যে নর্থ ইস্টে যত খ্রিস্টান এবং অন্যান্য টেরোরিজম ছিল তাদের সঙ্গে ওরা বসেছে, ট্রেনিং একে করে। তো ভারতবর্ষ সেই জন্য সবাইকে সমানভাবে লড়াই করছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই যে সাফাই অভিযান হয়েছে না, ভেতরে সাফাই হচ্ছে, এখন বাইরেও সাফাই হবে। উনি সেটা দেখিয়ে দিয়েছেন, উনি পারেন। সার্জিক্যাল স্ট্রাইক করেছেন, এয়ার স্ট্রাইক করেছেন। আমরা অপেক্ষা করছি এবারে কোন স্ট্রাইকটা হবে।